বাংলার নবজাগরণ, যে আন্দোলন বাংলাকে নতুন করে জন্ম দিয়েছিল 19 শতকের গোড়ার দিক। রাধানগর গ্রাম, বাংলা। একটা চিতার সামনে দাঁড়িয়ে এক তরুণ, সামনে জ্বলছে তার নিজের বৌদির শরীর। স্বামীর মৃতদেহের সঙ্গে জীবন্ত পুড়িয়ে দেওয়া হচ্ছে তাকে। এই দৃশ্য তরুণটি সারা জীবন ভুলতে পারেননি। তার নাম রামমোহন রায়। আর এই একটা মুহূর্ত থেকেই শুরু হবে বাংলার সবচেয়ে বড় সামাজিক বিপ্লব, যাকে পরে ইতিহাস নাম দেবে বাংলার নবজাগরণ। রামমোহন রায় সতীদাহের বিরুদ্ধে লড়াই শুরু করলেন, কিন্তু পদ্ধতিটা ছিল অসাধারণ চতুর। তিনি হিন্দু ধর্মকে বাইরে থেকে আক্রমণ করলেন না, তিনি নিজে সংস্কৃত ও শাস্ত্র গভীরভাবে অধ্যয়ন করে প্রমাণ করলেন বেদ উপনিষদ কোথাও সতীদাহকে সমর্থন করে না। এটা শাস্ত্রের নামে চাপিয়ে দেওয়া একটা বিকৃতি মাত্র। নিজের যুক্তি প্রতিষ্ঠার জন্য তিনি একের পর এক পুস্তিকা লিখলেন, রক্ষণশীল পণ্ডিতদের সঙ্গে প্রকাশ্য শাস্ত্রীয় বিতর্কে অবতীর্ণ হলেন, আর প্রতিবারই যুক্তি আর পাণ্ডিত্য দিয়ে জয়ী হলেন। দীর্ঘ প্রচারের পর 1829 সালে গভর্নর জেনারেল বেন্টিং সতীদাহ নিষিদ্ধ করলেন। এই আইন কার্যকর হওয়ার পেছনে রামমোহনের অক্লান্ত পরিশ্রম আর দৃঢ়তাই সবচেয়ে বড় শক্তি। ঐতিহাসিক লতামণি অবশ্য তার গবেষণায় দেখিয়েছে, এই গোটা বিতর্কে সমাজের অন্যান্য অংশের কণ্ঠস্বর ততটা শোনা যায়নি, কারণ তখনকার প্রকাশ্য বিতর্ক মঞ্চ ছিল মূলত সংস্কারক আর রক্ষণশীল পণ্ডিতদের হাতে সীমাবদ্ধ। তা সত্ত্বেও রামমোহনের এই লড়াই ছিল ঐতিহাসিকভাবে এক অভূতপূর্ব সাহসের কাজ। নিজের সমাজের সবচেয়ে গভীরে প্রথিত এক নিষ্ঠুর প্রথার বিরুদ্ধে একা দাঁড়ানো। রবীন্দ্রনাথ ঠাকুর পরে বলেছিলেন, রামমোহনই ভারতে আধুনিক যুগের সূচনা করেছিলেন। বাংলার নবজাগরণের প্রথম প্রদীপ তিনিই জ্বালিয়েছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যে মানুষ নিজেই ছিলেন একটা বিপ্লব, রামমোহনের মৃত্যুর পর সেই লড়াই এগিয়ে নিলেন আরেকজন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার জীবন শুরু হয়েছিল চরম দারিদ্র্যের মধ্যে, বীরসিংহ গ্রামে। বলা হয় ছোটবেলায় তার পড়াশুনো করার সামর্থ্য ছিল না বলে তিনি রাস্তার গ্যাস বাতির আলোয় বই পড়তেন। কলকাতায় হেঁটে যাওয়ার পথে তিনি রাস্তার মাইল ফলক দেখে দেখে ইংরেজি সংখ্যা শিখেছিলেন, এমন গল্প প্রচলিত। এই মানুষটাই পরে হয়ে উঠলেন বাংলার সবচেয়ে বড় পণ্ডিত আর সবচেয়ে বড় সমাজ সংস্কারক, দুটোই একসঙ্গে। বিধবা বিবাহ তখন সমাজে কল্পনাতীত। বিদ্যাসাগর শাস্ত্র ঘেঁটে প্রমাণ করলেন এতে ধর্মের কোনো বাধা নেই, আর 1856 সালে আইন পাশ করালেন। কিন্তু আইন পাশ করানো একটা কাজ, সমাজকে রাজি করানো আরেকটা। তাই নিজের পকেটের টাকায় নিজের ঋণ করে তিনি প্রথম বিধবা বিবাহ আয়োজন করলেন কলকাতায়। বলা হয় এই কাজের জন্য তিনি নিজের সঞ্চয়ের প্রায় পুরোটাই খরচ করে ফেলেছিলেন, এমনকি ঋণগ্রস্তও হয়েছিলেন। কিন্তু সবচেয়ে বড় প্রমাণটা দিলেন নিজের ঘরে, নিজের ছেলে নারায়ণচন্দ্রকে দিয়েই একজন বিধবাকে বিয়ে করালেন। কথাই নয়, নিজের সংসারেই দেখিয়ে দিলেন এটা সম্ভব। বিদ্যাসাগরের দানশীলতা নিয়েও অসংখ্য গল্প প্রচলিত আছে। পথে দেখা কোনো দুস্থ মানুষকে নিজের গায়ের জামা খুলে দিয়ে দেওয়া, রাতের অন্ধকারে গোপনে গরিব ছাত্রদের বাড়িতে টাকা পৌঁছে দেওয়ার মতো অজস্র কাহিনী বাংলার মানুষের মুখে মুখে ফেরে। জীবনের শেষ 20 বছর বিদ্যাসাগর কলকাতায় থাকেননি। কলকাতার শিক্ষিত সমাজের সমর্থনের অভাবে ক্লান্ত হয়ে তিনি চলে যান কারমাটারে, সাঁওতাল অধ্যুষিত এলাকায়। সেখানে তিনি সাঁওতাল মেয়েদের জন্য প্রথম স্কুল খোলেন। স্থানীয় মানুষদের বিনামূল্যে চিকিৎসা দিতেন। তাদের সঙ্গে মিশে গিয়েছিলেন
আপনজনের মতো। সেখানেই 1891 সালে তার মৃত্যু হয়। রবীন্দ্রনাথ ঠাকুর তার সম্পর্কে বলেছিলেন, 40 কোটি বাঙালি তৈরির প্রক্রিয়ায় ঈশ্বর কিভাবে এমন একজন বানালেন সেটাই বিস্ময়ের বিষয়। এই একটি বাক্যেই ধরা আছে গোটা বাঙালি জাতির বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধার গভীরতা। এই একই সময়ে বাংলা সাহিত্যে জন্ম নিলেন আরেকজন দৈত্য, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1882 সালে প্রকাশিত হলো তার উপন্যাস আনন্দমঠ। সেখান থেকেই এলো বন্দে মাতরম, যে গান পরে হয়ে উঠল স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে বড় স্লোগান। ঐতিহাসিক তানিকা সরকার দেখিয়েছেন, বঙ্কিমের চিন্তাভাবনার বিবর্তনে যুগের নানা সাংস্কৃতিক টানাপোড়েনের ছাপ পড়েছিল, আর তার লেখা পরবর্তীকালে জাতীয়তাবাদী চেতনার এক শক্তিশালী উৎস হয়ে ওঠে। বন্দে মাতরম নিয়ে ইতিহাসে বিতর্কও কম হয়নি, কিন্তু একটা সত্যি অনস্বীকার্য, এই গান পরবর্তী কয়েক প্রজন্মের বাঙালিকে দেশপ্রেমের ভাষা দিয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর নবজাগরণের সবচেয়ে বড় ফসল, আর এই গোটা নবজাগরণের সবচেয়ে উজ্জ্বল, সবচেয়ে সম্পূর্ণ প্রতিফলন ঘটল একজন মানুষের মধ্যে, রবীন্দ্রনাথ ঠাকুর। রামমোহনের যুক্তিবাদ, বিদ্যাসাগরের মানবিকতা, বঙ্কিমের সাহিত্যিক শক্তি, এই তিনটে ধারায় যেন এসে মিশল রবীন্দ্রনাথের মধ্যে। তিনি নিজেই ছিলেন এক পরিবারের সন্তান, যে পরিবার ঠাকুরবাড়ি নবজাগরণের একেবারে কেন্দ্রে ছিল। তার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন রামমোহনেরই প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজের অন্যতম প্রধান স্তম্ভ। কিন্তু রবীন্দ্রনাথ শুধু উত্তরাধিকার বহন করেননি, তিনি নিজেই নতুন পথ কাটলেন। তিনি নিজের মতো করে এক নতুন শিক্ষা দর্শন তৈরি করলেন। খোলা আকাশের নিচে, গাছতলায় প্রকৃতির সঙ্গে সরাসরি সংযোগ, এই স্বপ্ন থেকেই জন্ম নিল শান্তিনিকেতন, আর পরে বিশ্বভারত। গল্প প্রচলিত আছে, শান্তিনিকেতনে ছাত্রদের সঙ্গে তিনি নিজে বসে খেতেন, গল্প বলতেন, গান শেখাতেন। শিক্ষককে যে ছাত্রের থেকে অনেক দূরের এক কর্তৃপক্ষ হতে হয়, এই ধারণাটাই তিনি ভেঙে দিয়েছিলেন। 1913 সালে গীতাঞ্জলির জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন, এশিয়ার প্রথম মানুষ হিসেবে। এই পুরস্কার শুধু তার একার সম্মান ছিল না, গোটা বাংলার নবজাগরণেই যেন এক বিশ্ব স্বীকৃতি। নোবেল পুরস্কার পাওয়ার পরে রবীন্দ্রনাথ বলেছিলেন, এই সময় ভালোই হলো, এই টাকাটা পাওয়া যাবে। আমার এই ড্রেনের, শান্তিনিকেতনের ড্রেনের কাজটা ওই টাকার জন্য আটকে ছিল। নবজাগরণেরই যেন এক বিশ্ব স্বীকৃতি। ঐতিহাসিকরা প্রায়ই বলেন, রবীন্দ্রনাথের সবচেয়ে বড় অবদান ছিল তার সার্বজনীনতা। তিনি বাঙালিয়ানাকে কখনো সংকীর্ণভাবে দেখেননি। বঙ্গভঙ্গের প্রতিবাদে যখন গোটা বাংলা উত্তাল, তখন তিনিই রাখি বন্ধন উৎসব শুরু করলেন। হিন্দু মুসলমান একসঙ্গে হাতে রাখি বেঁধে ঐক্যের বার্তা দিলেন। সেই দিন কলকাতার রাস্তায় তিনি নিজেই হেঁটে হেঁটে মানুষের হাতে রাখি পরিয়েছিলেন, এমন কথাও ইতিহাসে লেখা আছে। রবীন্দ্রনাথ শুধু কবি ছিলেন না, তিনি ছিলেন সমাজ সংস্কারক, শিক্ষাব্রতী, দার্শনিক, চিত্রকর, সঙ্গীত স্রষ্টা। একসঙ্গে এতগুলো পরিচয় বাংলার নবজাগরণের আর কোনো ব্যক্তিত্বের মধ্যে এভাবে মেলেনি। তিনিই যেন গোটা নবজাগরণের প্রতিনিধি হয়ে দাঁড়ালেন। যে আন্দোলন যুক্তি দিয়ে শুরু হয়েছিল, মানবিকতা দিয়ে এগিয়েছিল, আর শেষে গিয়ে পৌঁছেছিল এক সর্বজনীন বিশ্বমুখী চেতনায়। যে নবজাগরণ সবার জন্য ছিল না। এবার একটা জরুরি প্রশ্ন করা যায়, এই নবজাগরণ কি সত্যিই গোটা বাংলার জাগরণ ছিল? ঐতিহাসিক সুমিত সরকার তার লেখায় দেখিয়েছেন, এই আন্দোলন মূলত কলকাতা কেন্দ্রিক শিক্ষিত ভদ্রলোক শ্রেণীর আন্দোলন ছিল। গ্রামের কৃষক, তাঁতি,
নিম্ন বর্ণের মানুষ এই বিতর্কের বাইরেই থেকে গিয়েছিল। আসলে সতীদাহ বা বাল্যবিবাহ এই প্রথাগুলো মূলত উচ্চবর্ণ হিন্দুদের মধ্যেই প্রচলিত ছিল। বাংলার প্রায় ৮০% মানুষ যারা নিম্ন বর্ণের, তাদের মধ্যে এইসব প্রথা চলই ছিল না। অক্সফোর্ডের গবেষক শর্মিলা বোস লিখেছেন, বিদ্যাসাগরের মতো মানুষরা নিজেদের ধর্মীয় সমাজের ভেতর থেকেই প্রগতিশীল সংস্কারের নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু সেই নেতৃত্ব ছিল একটা নির্দিষ্ট শ্রেণীর হাতেই সীমাবদ্ধ। নবজাগরণ ছিল সত্যি, কিন্তু তা ছিল আংশিক। কলকাতার বৈঠকখানায়, ছাপাখানায়, স্কুলে, কলেজে যে আলো জ্বলেছিল তা বাংলার গ্রামের অন্ধকার পর্যন্ত সবসময় পৌঁছায়নি। রবীন্দ্রনাথ নিজেও পরবর্তী জীবনে এই ফাঁক নিয়ে সচেতন ছিলেন। তবে একটা সত্যি অস্বীকার করা যায় না, রামমোহনের যুক্তি, বিদ্যাসাগরের জেদ ও মানবিকতা, বঙ্কিমের কলম আর রবীন্দ্রনাথের সার্বজনীন প্রজ্ঞা, এরাই তৈরি করলেন একটা নতুন বাঙালি মন, যেমন প্রশ্ন করতে শিখল, যেমন নিজের সমাজকেই আয়নার সামনে দাঁড় করালো, যেমন শেষ পর্যন্ত নিজের গণ্ডি ছাড়িয়ে গোটা বিশ্বের সঙ্গে কথা বলার সাহস পেল। একটা চিতার সামনে দাঁড়ানো এক তরুণের ক্রোধ থেকে শুরু হয়েছিল যে যাত্রা, তা শেষ হলো এক বাঙালি কবির হাতে নোবেল পুরস্কার তুলে নেওয়ার মধ্য দিয়ে। যুক্তি থেকে মানবিকতা, মানবিকতা থেকে বিশ্বজনীনতা। বাংলার নবজাগরণ বা বাংলার রেনেসাঁ, এই নিয়ে আপনার মতামত কমেন্টে লিখে জানান। আমি ডক্টর নিবেদিতা গাঙ্গুলি। দেখা হবে অন্য কোনো দিন ইতিহাসের অন্য কোনো গল্প নিয়ে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নমস্কার।